আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা এইচএসসির পঞ্চম অধ্যায়ের আইসিটির পঞ্চম অধ্যায়ের দ্বিতীয় নম্বর ক্লাসটা করতে যাব। তাহলে শুরু করা যাক। আমি মাহমুদুল হাসান, আইআইটি অ্যান্ড রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছি। আজকে টপিকগুলো হচ্ছে প্রোগ্রাম স্ট্রাকচার, স্টেপ অফ ডেভেলপিং প্রোগ্রাম, অ্যালগরিদম অ্যান্ড ফ্লোচার। এগুলো সম্পর্কে জানার চেষ্টা করবো, বিস্তারিত জানার চেষ্টা করবো যতটুকু সম্ভব। তাহলে শুরু করি। শুরু করার আগে আমরা প্রোগ্রাম স্ট্রাকচারটাকে একটু জেনে নিই। আমরা যখন প্রোগ্রামে একটা কোড লিখি, তখন আমরা কি ধরনের কোড লিখি? যেমন আমি অলরেডি কোড থেকে একটা কোড লিখলাম। এই কোড লেখার সময় ওই যে আমরা আগে যে কোডটা লিখছিলাম ওইটাই লিখি, include str.h, এটা একটা দিলাম। এরপরে মেইন ফাংশন দিব end main। ইন মেইনের পরে যেটা দিই সেটা হচ্ছে প্যারেন্থেসিস, এরপর দিব কার্লি ব্রেসেস দিয়ে শেষ করবো। এর মাঝখানে থাকবে হচ্ছে প্রোগ্রামে যে স্টেটমেন্টগুলো, স্টেটমেন্টটা আমরা যে কোনো কিছু দিতে পারি। যেমন লিখলাম প্রিন্ট এফ দিয়ে আমরা লিখব হোয়াট ইজ প্রোগ্রাম স্ট্রাকচার, এরকম একটা লিখে লিখতে পারি। হোয়াট ইজ প্রোগ্রাম স্ট্রাকচার আমার লেখা সুন্দর না, আবার লিখে চেষ্টা করতেছি। স্ট্রাকচার এটি একটা কম্পিটিশন। শেষ করলাম, তারপর এরপরে দিব সেমিকোলন। সেমিকোলন মাস্ট, কারণ এটা দিতেই হবে। এরপর দিলাম রিটার্ন জিরো। তাহলে এই প্রোগ্রামটা লেখার জন্য একটা স্টেপ বাই স্টেপ লিখতে হলো না? স্টেপ বাই স্টেপ এখানে কি শুধু লাইন বাই লাইন কোড দেখতেছি, নাকি বিভিন্ন অংশ দেখতেছি? যেমন এটা ফাংশনের অংশ দেখতেছি, এটা আউটপুট অংশ, এরকম আরো কতগুলো থাকে এখানে প্রোগ্রাম। আমি একটু বোঝানোর চেষ্টা করি। প্রোগ্রাম এটা মুছে ফেলবো। আমরা যখন প্রোগ্রাম স্ট্রাকচারটা শিখবো, প্রোগ্রাম স্ট্রাকচারটার মধ্যে কি কি আছে বিস্তারিত জানার চেষ্টা করবো, এটা আমাদের পরবর্তীতে এটা নিয়ে কোনো ঝামেলা না হয়। বা বুঝতে যদি প্রশ্নে আসে, ক নম্বর যদি প্রশ্ন দিয়ে দেয় প্রোগ্রাম স্ট্রাকচার কি ব্যাখ্যা করে, তখন আমরা যাতে লিখতে পারি। প্রোগ্রাম স্ট্রাকচার দুই ধরনের থাকে, একটা ভালো প্রোগ্রাম স্ট্রাকচার, একটা খারাপ প্রোগ্রাম স্ট্রাকচার। তার আগে আমরা জেনে নিই প্রোগ্রাম স্ট্রাকচারটা কি। যদি একটা প্রোগ্রাম দেখলাম, এখানে কোড শুধু লাইন বাই লাইন কোড আছে, নাকি অন্যান্য কিছু আছে? কোডের মধ্যে কিছু ইনপুট থাকে, ইনপুট থেকে প্রসেসিং অংশ থাকে, প্রসেসিং যেটা প্রসেস করবে। আমরা যখন যোগ বিয়োগ করবো বা আমরা কনভার্ট করবো সেলসিয়াস টু ডিগ্রি বা অন্যান্য কিছু কোড করবো, তখন দেখতে পারবো প্রসেসিং অংশটা কি। প্রসেসিং এরপর আসছে আউটপুট আছে, এরপর আসে লোড কন্ডিশন, আর অন্যান্য কিছু থাকতে পারে। এগুলো একটা সিকোয়েন্স থাকে, এগুলোর মধ্যে একটা সম্পর্ক থাকে, ইনপুটের সাথে আউটপুটের সম্পর্ক থাকে। আউটপুটটা দেওয়ার আগে প্রসেসিং এর মধ্যে সম্পর্ক থাকে, প্রসেসিং বানান পারে। এরপর এটা লুপ চালানোর ক্ষেত্রে, কন্ডিশন দেওয়ার কাছে সবগুলো একটা সম্পর্ক থাকে। কোনটার আগে কোনটা হবে, কোনটা আগে চলবে, কোনটা পরে হবে, কোনটা একটা নির্দিষ্ট একটা সিকোয়েন্স মেনটেন করে, এটাকে বলে প্রোগ্রামের সংগঠন, অর্থাৎ প্রোগ্রাম স্ট্রাকচার। সিকোয়েন্সটাকে বলে কোনটা আগে চলবে, যে কোন অংশ আগে চলবে, কোন অংশ আগে চলবে, কোন অংশ পরে চলবে। আর কোন অংশ পরে চলবে। পরে চলবে। এটা একটা সিকোয়েন্স, এটাকেই বলা হচ্ছে প্রোগ্রামের স্ট্রাকচার। এটাকেই বলে। এরপর দেখি ভালো প্রোগ্রাম কোনগুলো। ভালো প্রোগ্রাম হচ্ছে, ভালো প্রোগ্রামের জাস্ট বলে যায় প্রত্যেক অংশ পরিষ্কারভাবে ভাগ করা থাকে, কোন অংশ আগে কোন অংশ পরে কাজ করবে সেটা সহজে বোঝা যাবে।
এবং কোডগুলা একটি নির্দিষ্ট নিয়ম মেনটেন করে চলবে, এটাকে বলে ভালো প্রোগ্রামের স্ট্রাকচার। ওটার উল্টা, যেমন কোডের ভিতরে অংশগুলো কি সম্পর্কটা ঠিক মতো থাকে না, উল্টা পাল্টা করে থাকে, কোড বুঝতে ও পরিচালনা করতে অসুবিধা হয়, লজিক এবং ফ্লো কন্ট্রোল করা যায় না। এখানে একটা জিনিস আছে ফ্লো কন্ট্রোল। ফ্লো কন্ট্রোল মানে কি, যেমন আমরা পানির ফ্লো দেখি, হ্যাঁ, নদীর ফ্লো দেখে, এটা একটা ফ্লো কন্ট্রোল। সেইভাবে এখানে কোডের মধ্যে একটা ফ্লো কন্ট্রোল রাখতে হয়। ফ্লো কন্ট্রোলটা হচ্ছে কোন নির্দেশনা আগে চলবে, প্রোগ্রাম কোন নির্দেশনা আগে চলবে, কোনটা পরে চলবে, এই একটা ধারাবাহিকতা, এটাকে বলে ফ্লো কন্ট্রোল। ইনস্ট্রাকশন, প্রোগ্রামের যে ইনস্ট্রাকশন গুলো কোনটা আগে চলবে কোনটা পরে চলবে, এটা একটা ধারাবাহিক কথাকে বলে, ধারাবাহিকতাকে বলে ফ্লো কন্ট্রোল। তাহলে এই যে আমরা প্রোগ্রাম স্ট্রাকচারটা বললাম, এটার মূল জিনিসটা কি? আমরা তো দেখি শুনেছি যে ভালো স্ট্রাকচার মানে ভালোভাবে সাজানো একটা প্রোগ্রাম। এটি শুধু কোডকে সহজ করে না, এটা প্রোগ্রামের তথ্য প্রবাহ অর্থাৎ ফ্লো এবং বোঝা, তথ্য প্রবাহ, ফ্লো, বোঝা, রক্ষণাবেক্ষণ সহজ হয় প্রোগ্রাম স্ট্রাকচারটার কারণে। রক্ষণাবেক্ষণ সহজ, ঠিক আছে। আমরা একটু সামারি করি। প্রোগ্রাম স্ট্রাকচারটা কি? প্রোগ্রাম স্ট্রাকচার হচ্ছে কোন অংশটা আগে চলবে কোন অংশটা পরে চলবে সেটা এর মধ্যে, অর্থাৎ প্রোগ্রামের মধ্যে সম্পর্কটা কিরকম হবে, ইনপুট, প্রসেসিং, আউটপুট, লগ, কন্ডিশন, এগুলোর মধ্যে সম্পর্কটা কিরকম হবে, সেটা হচ্ছে প্রোগ্রাম স্ট্রাকচার। ভালো প্রোগ্রাম স্ট্রাকচার আছে, খারাপ প্রোগ্রাম স্ট্রাকচার আছে। ভালো প্রোগ্রাম স্ট্রাকচার হচ্ছে যেটা প্রোগ্রামটা কোনটা আগে চলবে কোনটা পরে চলবে এই একটা ধারাবাহিক নিয়মটা মেনে চলে, এটাকে বলে ভালো প্রোগ্রাম সম্পর্ক। আর যেটার মধ্যে কোনটা আগে চলবে কোনটা পরে চলবে কোনো ধরনের সম্পর্ক নেই, ওটা হচ্ছে খারাপ প্রোগ্রাম। তাহলে এখানে একটা জিনিস হচ্ছে, এটা এমসিকিউতে না আসলেও এটা হচ্ছে জ্ঞানমূলক আসতে পারে। ফ্লো কন্ট্রোলটাকে কোনো প্রোগ্রামে, ফ্লো কন্ট্রোল হচ্ছে কোনো প্রোগ্রামে কোন অংশ আগে চলবে কোন অংশ পরে চলবে সেইটার ধারাবাহিকতাটা হচ্ছে ফ্লো কন্ট্রোল। তাহলে এই যে স্ট্রাকচার আমরা বললাম, প্রোগ্রাম স্ট্রাকচারটা কি কাজে ব্যবহার করা হয়? এই প্রোগ্রাম স্ট্রাকচারটা ব্যবহার করলে কোড করাটা সহজ হয় এবং প্রোগ্রামের তথ্য প্রবাহ, তাতে ফ্লো বোঝা, প্রোগ্রামটা বোঝা এবং রক্ষণাবেক্ষণটা সহজ হয়, ঠিক আছে। তাহলে এরপর আমরা দেখবো হচ্ছে স্টেপিং অফ ডেভেলপিং এ প্রোগ্রাম। একটা প্রোগ্রামের তৈরির, একটা প্রোগ্রাম ডেভেলপ করার যে ধাপগুলো আছে, এগুলা যে ধাপগুলো আমরা আগে জেনে নিই, হচ্ছে প্রবলেম সলভিং। প্রথম প্রবলেম সলভ করতে হবে, এরপর আছে অ্যালগোরিদম, এরপর ফ্লো চার্ট, এরপর কোডিং, এরপরে ডিবাগিং, এরপর রিলিজ। এটাও অনেক সময় প্রশ্নের মধ্যে দিয়ে দেয়, গ নাম্বার প্রশ্নের মধ্যে দিয়ে দিল ধাপসমূহ ব্যাখ্যা করো, প্রোগ্রামের ধাপসমূহ ব্যাখ্যা করো, কি কি এবং ওগুলো ব্যাখ্যা করো। তাহলে আমরা ব্যাখ্যা করার ক্ষেত্রে কিরকম দেখবো, আমরা একটু বুঝে নিই, তারপর আমরা নিজেরা সাজিয়ে দিতে পারবো। প্রবলেম সলভিং, প্রোগ্রামের জন্য প্রবলেম সলভিংটা খুবই গুরুত্বপূর্ণ। প্রথমেই বুঝতে হবে একটা প্রোগ্রাম আমরা লিখলাম, এই প্রোগ্রামের মধ্যে কি ধরনের লিখবো আর কি, একটা প্রোগ্রাম লিখবো, এই প্রোগ্রামটা লেখার ক্ষেত্রে আমরা কোন ধরনের সমস্যাগুলো ফেস করতে পারি, কোন কোন সমস্যা ফেস করতে পারি, এগুলোকে বিশ্লেষণ করে সমাধান করতে হবে এবং সেটা নিয়ে ভাবতে হবে। প্রথম কাজ হচ্ছে প্রবলেম সলভিং এর বিষয়গুলো নিয়ে ভাবতে হবে, ঠিক আছে। এরপর আসবে হচ্ছে অ্যালগোরিদম। অ্যালগোরিদমটা কি? অ্যালগোরিদম মানে হচ্ছে স্টেপ বাই স্টেপ ইনস্ট্রাকশন, স্টেপ বাই স্টেপ ইনস্ট্রাকশন, স্টেপ বাই স্টেপ ইনস্ট্রাকশন। তাহলে কিরকম এটা? সমস্যা সমাধানের জন্য, যে আমরা সমস্যাতে প্রথমে সমাধান করার জন্য ভাবছি, তাহলে এরপর কি হবে, সমস্যা সমাধানের জন্য আমরা যে স্টেপ বাই স্টেপ নির্দেশনা, ধাপে ধাপে যে নির্দেশনা দিব, এগুলা তৈরি করতে হবে। খাতায় আমরা লিখে ফেলবো কোনটা করে কোনটা করবো কিরকম, আমি সেটা অ্যালগোরিদমে যখন যাবো তখন বুঝিয়ে দেবো। যেমন আমরা আগে যদি অ্যালগোরিদমটা একটু বুঝি তখন আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো, অ্যালগোরিদমে চলে যায়, ঠিক আছে। অ্যালগোরিদমটা বুঝলে ওই জিনিসটা বোঝা সহজ চলে আসবে। তা আমরা তো বললাম অ্যালগোরিদম মানে স্টেপ বাই স্টেপ ইনস্ট্রাকশন। এই অ্যালগোরিদম আমি লিখে নিই, স্টেপ বাই স্টেপ ইনস্ট্রাকশন কেন করা হয়, স্টেপ বাই স্টেপ ইনস্ট্রাকশনটা ফলো কেন করা হয়, সমস্যা সমাধানের জন্য এটা করা হয় অবশ্যই। আমরা প্রথমে দেখো স্টেপ বাই স্টেপ ইনস্ট্রাকশন।
এটা কেন করা হয়? সমস্যা সমাধানের জন্য। তাহলে এই অ্যালগরিদম প্রথমত করে কি? সমস্যা নির্ধারণ করবে। 1 নম্বর করবে কি? সমস্যা নির্ধারণ করবে। সমস্যা নির্ধারণ করার পর ফাইন্ড আউট করার পর সমস্যা নির্ধারণ লিখে দিই। এরপরে করবে হচ্ছে সমস্যা সমাধানের ধারাবাহিক ধাপ তৈরি করবে। স্টেপ বাই স্টেপ ধাপ, স্টেপ বাই স্টেপ এটা একটা কি করবে? সমস্যা সমাধানে ধাপ তৈরি, স্টেপ তৈরি। সমস্যা সমাধানে মানে ধাপ ধারাবাহিক ভাবে কি করা? ধারাবাহিক ধাপ, ধারাবাহিক ধাপ। এরপর হচ্ছে এটি নির্দিষ্ট সময়ে কার্যকর ফলাফল, নির্দিষ্ট সময়ে কার্যকর ফলাফল দেবে। নির্দিষ্ট সময়ে কার্যকর ফলাফল দেবে। নির্দিষ্ট সময়ে কার্যকর ফলাফল। ওকে, তাহলে উদাহরণ হিসেবে আমরা কি বলতে পারি? এক্সাম্পল হিসেবে আমরা একটা অ্যালগরিদম লিখবো, কিরকম দুটি সংখ্যার যোগফল করবো। আমরা কি করবো? এক্সাম্পল হিসেবে দেখি দুইটি সংখ্যার যোগফল। আমরা একটু ভিন্ন কালার দিয়ে দেখি এটা। এক্সাম্পল দিই, দুটি সংখ্যার যোগফল নির্ণয় করবো। দুটি সংখ্যার যোগফল নির্ণয় করার ক্ষেত্রে আমাদের প্রথমে তো প্রবলেমটা সলভ করতে হবে। এরপরে যাবো হচ্ছে আমরা অ্যালগরিদমটা কি করবে? দুটি সংখ্যা যোগফল বের করবো। ঠিক আছে, তাহলে অ্যালগরিদমটা কি হবে? অ্যালগরিদমটা অনেক ক্ষেত্রে প্রশ্নের মধ্যে দেওয়া থাকতে পারে, দুটি সংখ্যার যোগফল বের করার অ্যালগরিদমটা দেখো হতে পারে। তাহলে কি প্রথমত আমরা লিখবো 1 নাম্বার দিয়ে শুরু করতে হবে, স্টার্ট করতে হবে। শুরু করা স্টার্ট শুরু করো এইটা। তাহলে 2 নম্বর হবে দুইটি সংখ্যার ইনপুট নিতে হবে। প্রথমে এই দুইটা সংখ্যার যোগফল বের করার জন্য আমাদের দুইটা সংখ্যার ইনপুট নিতে হবে। ধরে নিলাম a নিলাম আর b নিলাম, তাহলে এটার যোগফল বের করবো সাম। তাহলে এই সাম a প্লাস b করলেই তো দুইটা সংখ্যার যোগফল হবে। তাহলে এই জিনিসটা করার জন্য আমাদের দুইটা সংখ্যার ইনপুট নিতে হবে না? তাহলে আমরা নিলাম দুটি সংখ্যার ইনপুট না। তাহলে দুটি সংখ্যার ইনপুট যে নেবে এগুলো কি কি নেবে? আমরা এক্স ওয়াই জেড যেগুলো ধরতে পারি এ বি সি। আমরা নিলাম এ এবং বি নিলাম। ঠিক আছে, এরপর বলো তাদের যোগ করো। 3 নম্বরে দিলাম তাদের যোগ করো, তাদের সাম বের করো, তাদের যোগ করো। তাদের যোগ করার জন্য কি করতে হবে? সাম এ প্লাস বি। ঠিক আছে, এরপর যোগ করার পরে কি কাজটা কি থাকবে? আমরা এটা মুছে দিই, এই সেই দেখি 4 নম্বরে হবে যোগফল দেখাইতে হবে। যোগ করলে তো হবে না, এটা আউটপুটে দেখাইতে হবে। যোগফল দেখাও। ঠিক আছে, অর্থাৎ এটাতে হবে প্রিন্ট সাম। আমরা যখন সামকে প্রিন্ট করবো তখন আমরা যোগফলে দেখতে পারবো প্রিন্ট সাম। ঠিক আছে, এরপরে আমাদের কি কাজ? এরপর শেষ করে দিব এন্ড দিয়ে শেষ করে দিই। এইটুকু তো বোঝা যাচ্ছে। তাহলে এটার বেসিকটা কি আমরা সেটা দেখি। আমাদের বলছে কি অ্যালগরিদম হচ্ছে স্টেপ বাই স্টেপ একটা ইনস্ট্রাকশন। ঠিক আছে, এটা কি করে? সমস্যা নির্ধারণ করবে। প্রথমত দুইটা সংখ্যা যোগফল করার জন্য আমাদের সমস্যা এগুলো বের করতে হবে। আমরা যেমন সমস্যা এদিকে এক পাশে করে নিলাম এবং দুইটা ইনপুট নিলাম, দুইটাকে যোগ করবো সাম দিয়ে, তারপরে এটা প্রিন্ট করবো। এটা হচ্ছে মানে সমস্যা গুলার একটা
এরপরে সমস্যা সমাধান একটা ধারাবাহিক ধাপ, যেমন ধাপটা তৈরি করে নিলাম, স্টার্ট দিলাম, তারপর দুটি সংখ্যার ইনপুট নিলাম, তাতে যোগ করলাম, সাম দিয়ে a প্লাস বি, যোগফল দেখাইতে বললো প্রিন্ট সাম, তারপর এন্ড করে দিলাম। এর সময় এটা একটা কার্যপ্রবাহ দিলাম, প্রিন্ট সাম, সাম অর্থাৎ যোগফলটা প্রিন্ট করবে। এটাই হচ্ছে অ্যালগরিদম। এতটুকুই জানাটা যথেষ্ট। অ্যালগরিদমের কিছু বৈশিষ্ট্য আছে, যেমন অ্যালগরিদম দিয়ে কি করে, একটা ক্ল্যারিটি, ক্ল্যারিটি স্পষ্টতা বোঝা যায়, তারপরে ইনপুট আউটপুট আর সমাপ্তিটা বোঝা যায়, এটার একটা কার্যকারিতা বোঝা যায়, কোডের কার্যকারিতা বোঝা যায় অ্যালগরিদম দিয়ে। এরপর আসে হচ্ছে, আমরা একটু মজার ছলে আমরা বলতে পারি অ্যালগরিদমটা একটু যদি বোঝার চেষ্টা করি। একটা পেজ নেই, পেজ নিলে একটা পেজ নিলাম, পেজ নিয়ে দেখি এখানে একটা বাস্তব উদাহরণ কিরকম হতে পারে আমরা দেখিনি। কিরকম, কিসের বাস্তব উদাহরণ দেখি। আমাকে বা আমি কাউকে বললাম, কাউকে বললাম চা বানাও, চা বানানোর অ্যালগরিদমটা লিখো। চা বানানোর অ্যালগরিদম, চা বানানোর অ্যালগরিদম লেখার জন্য আমরা কি করব, অ্যালগরিদম, অ্যালগরিদম মানে তো আমরা বলছি স্টেপ বাই স্টেপ ইনস্ট্রাকশন। আমরা যদি স্টেপ বাই স্টেপ ইনস্ট্রাকশন না দিই, উল্টা পাল্টা ইনস্ট্রাকশন দিই, তাহলে কিন্তু সঠিকভাবে আমরা রেজাল্টটা পাবো না, আউটপুটটা পাবো না। তাহলে কি করতে হবে, আমরা যদি চা বানানোর জন্য প্রথমে পানি গরম না করে প্রথমে চা চা পাতা দুধ চিনি একসাথে দিয়ে তারপরে পানি গরম করি, একসাথে দিয়ে যদি গরম করি তাহলে সেটা চাটা সঠিকভাবে বানানো হবে না। এটার একটা সিকোয়েন্স আছে। অ্যালগরিদম মানে হচ্ছে স্টেপ বাই স্টেপ ইনস্ট্রাকশন, ঠিক আছে। তাহলে প্রথমে আমাদের করতে হবে কি, 1 নম্বরে লিখতে হবে পানি গরম করতে হবে। পানি গরম করতে হবে, তাই না? পানি গরম করতে হবে, গরম করো বলতে হবে, পানি গরম করো। তারপরে 2 নম্বর ইনস্ট্রাকশন হবে কি, চা পাতা দাও, এর উপর চা পাতা দিতে হবে, চা পাতা দাও। এটা আমি, এরপর 3 নাম্বার হবে কি, চা পাতা দেওয়ার পর কি হবে, দুধ চিনি দাও। অথবা অন্যভাবেও বানানো যায়, চা পাতা দিয়ে চায়ের পাতার রংটা বার কাপের মধ্যে নিব, কাপের মধ্যে যে কাপে নিব ওই কাপের মধ্যে দুধ চিনি দিব, এরকম হতে পারে, একসাথেও দেওয়া যায়। দুধ, দুধ ও চিনি দাও, দাও। তারপরে কি হবে, ভালো মতো ফুটিয়ে নিতে হবে, ফুটিয়ে নাও, ফুটিয়ে নাও, দেখা একটু বিশ্রী, অনেক বিশ্রী। তারপর কি হবে, ছেঁকে নিতে হবে না, ছেঁকে না নিলে চা পাতা জমা একেবারে চায়ের সাথে চলে যাবে, ছেঁকে নাও। এরপরে কি করতে হবে, ছেঁকে নেওয়ার পরে রেখে দিলে হবে, পরিবেশন করতে হবে না, ডাটা বানাইছে কেন, খাওয়ার জন্য পরিবেশন করতে হবে না, পরিবেশন, পরিবেশন কর, ঠিক আছে। এটাও একটা ধাপে ধাপে কাজের নির্দেশন, এইটাও হতে পারে একটা অ্যালগরিদম, একটা হতে পারে এটা একটা অ্যালগরিদম। এটা স্টেপ বাই স্টেপ বোঝাচ্ছে, তাহলে এটা কি অ্যালগরিদম, অ্যালগরিদম, ঠিক আছে। এটা তাহলে আমরা এই যে স্টেপ অফ ডেভেলপিং প্রোগ্রাম দুইটা জিনিস বুঝলাম, একটা হচ্ছে প্রবলেম সলভিংটা বুঝলাম, একটা স্টেপ অ্যালগরিদম বুঝলাম। এরপর আসে ফ্লো চার্ট। ফ্লো চার্টটা কি, ফ্লো চার্ট হচ্ছে কোনো কাজ বা সমস্যা সমাধানের প্রক্রিয়াটাকে কি করবে, চিত্র বা ডায়াগ্রামের মাধ্যমে ধাপে ধাপে উপস্থাপন করাটাই হচ্ছে ফ্লো চার্ট। এটা কেন করা হয়, গাণিতিক বা লজিক্যাল প্রোগ্রাম সমস্যা সমাধানের ধাপগুলো সহজভাবে বোঝা যায় এটার মাধ্যমে। প্রোগ্রামের লজিক বোঝাটা সহজ হয় এটা ব্যবহার করলে, কোড লেখার আগে পরিকল্পনাটা স্পষ্ট হয়, ভুল ধরা সহজ হয়, অন্য কিছু বোঝানো সহজ হয়, উন্নত পরিকল্পনাও সমস্যা সমাধানে এটা বিশ্লেষণ করা হয়। তাহলে আমরা এদিকে না যাই, আমরা একেবারেই ফ্লো চার্টটা চলে যাই। ফ্লো চার্টটা কি, সমস্যা সমাধানের ডায়াগ্রাম বা কিসের মাধ্যমে বলি, চিত্র বা ডায়াগ্রামের মাধ্যমে লিখে দিই। ফ্লো চার্টটা হচ্ছে চিত্র বা ডায়াগ্রামের মাধ্যমে
ডায়াগ্রামের মাধ্যমে ধাপে ধাপে সমস্যা সমাধান করার প্রক্রিয়া। ধাপে ধাপে সমস্যা সমাধানের প্রক্রিয়া। ঠিক আছে, তার প্রক্রিয়াগুলো চিত্র বা ডায়াগ্রাম দিয়ে বুঝতে হবে। চিত্র বা ডায়াগ্রাম কোনটাকে কি বলে? যেমন আমরা অ্যালগরিদমে স্টার্ট এন্ড দেখলাম, ইনপুট আউটপুট দেখলাম, দেন এটা প্রসেসিং দেখলাম, কন্ডিশন থাকতে পারে, কানেকশন থাকতে পারে, এর জন্য একটা ডিরেকশনও থাকতে পারে। এগুলো কোন ধরনের চিত্রের মাধ্যমে দেখানো হয়? আমি এখানে অলরেডি দিয়ে রাখছি। স্টার্ট বা এন্ড এর জন্য এই ধরনের একটা উপবৃত্তার একটা চিহ্ন দেওয়া হয়। এরপরে ইনপুট বা আউটপুটের জন্য ওই সামান্তরিক টাইপের সামান্তরিক হতে পারে, যখন যেটা ইচ্ছা এইরকম একটা চিত্র ইউজ করা হয় ইনপুট বা আউটপুটের জন্য। তাহলে স্টার্ট বা এন্ড এর জন্য এটা, প্রসেসিং এর জন্য হচ্ছে চতুর্ভুজ আয়তক্ষেত্রের মতো, আর একটা এই ধরনের কন্ডিশনের জন্য আমরা এই ধরনের চিত্রটা ইউজ করবো, যেমন হা কিনা না কিনা এটা চেক করার জন্য। ওকে, প্রসেসিং গুলো কিরকম হয়? প্রসেসিং এর কাজ কি করা, যেমন যোগ বিয়োগ কোণ বা যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলো প্রসেসিং আর কি। গুণ ভাগ আর অন্য কিছু থাকতে পারে, ইকুয়েশন থাকতে পারে। তাহলে কন্ডিশন গুলো কি হ্যাঁ অথবা না অথবা লেস দেন গ্রেটার দেন, এগুলোর জন্য কন্ডিশন গুলো ইউজ করা হ্যাঁ অথবা না অথবা গ্রেটার দেন, লেস দেন গ্রেটার দেন, এগুলো ইউজ করা হয়। তারপর কানেকশন এরপর ইউজ করা হয় এই কানেক্ট, কোনো একটা এই কানেকশনটা আমরা ওই ক্ষেত্রে দেখতে পারবো। যখন আমরা ফ্লো চার্ট অঙ্কন করবো তখন কানেকশনটা দেখতে পারবো। যেমন লুপ চালানোর ক্ষেত্রে ইউজ হয় এই কানেকশনটা। এরপর সে ডিরেকশন কোন ধাপের পরে কোন ধাপ যাবে এটার জন্য এই ডিরেকশনটা ইউজ করবো। এটা তো বুঝতে পারছি। আমরা আগের পেজে যাই, তাহলে আমরা ফ্লো চার্টটা বুঝতে পারলাম। ফ্লো চার্ট হচ্ছে কি চিত্র বা ডায়াগ্রামের মাধ্যমে ধাপে ধাপে উপস্থাপন। ডায়াগ্রাম এরপরে কোডিং করতে হবে। আমরা যে কোডটা লিখবো, যেমন আমরা দুইটা সংখ্যার এখানে বললাম, দুইটা সংখ্যার যোগফল বের করো। দুইটা সংখ্যার যোগফল ব্যয় করার জন্য আমরা একটা অ্যালগরিদম লিখলাম, ঠিক আছে না? অ্যালগরিদমটাকে আমরা ফ্লো চার্টের মাধ্যমে যদি লিখি কিরকম হবে, আমরা একটা লেখার চেষ্টা করি। এটা ফেজ নেই এখানে, তাহলে দুটি এক্সাম্পল হিসেবে দেখতে হচ্ছে দিলাম দুটি সংখ্যার যোগফল নির্ণয়ের ফ্লো চার্ট। যোগফল নির্ণয়ের ফ্লো চার্ট। ঠিক আছে, ফ্লো চার্টটা আমরা বের করবো। তাহলে আমরা যে অ্যালগরিদম করছি ধাপে ধাপে একটা লিখছি, ওটা থেকে অনুসরণ করে লিখতে পারি। যেমন আমরা স্টার্ট করবো এখান থেকে, স্টার্ট দিব, উপবৃত্তাকার একটা সাথে স্টার্ট লিখলাম, স্টার্ট। এরপর যাবে হচ্ছে ডিরেকশন দিব, এরপর কোথায় যাবে ইনপুট বা আউটপুট। ইনপুট নেবে না, ইনপুট অ্যাবই নিবে, দিলাম। ইনপুট এ বি ইনপুট নেবে, ঠিক আছে। এরপর যাবে হচ্ছে কি
আমরা জাস্ট এটা একটু নর্মালি বোঝার চেষ্টা করতেছি। প্রসেসিংটাতে যাব, এত করে একটা অংশ নিয়ে এখানে প্রসেসিং করবে কি সাম ইকুয়াল a প্লাস বি প্লাস বি ইকুয়াল এক্স। এরপরে গেল আউটপুট। আউটপুটে কি দিবে? এটা আমরা ইনপুট অ্যাপ জায়গায় স্ক্যানএপ দিয়ে লিখতে পারি, সেটা সমস্যা না। একটু বলে লিখি এটা। প্রিন্ট সাম দিলাম, তাহলে এটা আউটপুটের জন্য। এরপরে হচ্ছে এন্ড, এই যে এন্ড, এটুকু। এটা চতুর্ভুজ, এটা আয়তক্ষেত্র হয় না। তাহলে এটা একটা দুটি সংখ্যা যোগফলের ক্লোজার। এরপরে যাবে হচ্ছে কোডিং। দুটি সংখ্যা যোগফলের কোড কিটা কিভাবে লিখবো। এরপর হচ্ছে ডিবাগিং। এই ডিবাগিং এর মধ্যে ডিবাগিং মানে হচ্ছে ভুল শুদ্ধ করা। কোডিং এর কোডিং তো করবো, হ্যাঁ, দুটি সংখ্যা যোগফল বের করবো, এটা আমরা দেখবো। ডিবাগিং, ডিবাগিংটা হচ্ছে সংশোধন করা। বাগ আমি এখানে লিখে দিই। বাগ মানে, বাগ মানে কোড, প্রোগ্রামের কোডের মধ্যে যদি ভুল থাকে সেটাকে প্রোগ্রামের, প্রোগ্রাম এর কোডে যদি কোনো ভুল থাকে সেটাকে বলে বাগ। কোডে, কোডে, কোড এর ভুল না, কোডের ভুল। আর ডিবাগ মানে হচ্ছে এটাকে, ভুলটাকে সংশোধন করবে। ভুলটাকে সংশোধন করা হচ্ছে ডিবাগ। এর ভুল সংশোধন, ভুল সংশোধন, এতটুকু তো বুঝতে পারছি তাই না? ডিবাগিং, তাহলে এটা যদি আমরা ভুলটা যদি সংশোধন না করি একটা কোডের মধ্যে, তাহলে এটা তো রান করলে লাভ হবে না, ঠিক আছে না? সেই জন্য আমাদের ভুলটা সংশোধন করতে হবে। আমরা কোড করবো, আগে কোড করার পরেই তো ভুল সংশোধন করবো। কোড না করতে আমরা ভুল সংশোধন করতে পারবো না। এরপর আসে রিলিজ। এরপর আসে কি রিলিজ। রিলিজ করার জন্য এটা ভুল বলা যায় না, এরর আর কি। কোডের ভুল মানে এটা এরর ধরা যায়। এরর, এরর বলতেছি আমি, এরর ফাইন্ডিং, এররটা পাওয়ার পরে আমরা এটা ডিবাগ করবো, ঠিক আছে? তো রিলিজ মানে হচ্ছে সবকিছু ঠিকঠাক ভাবে কাজ করলে প্রোগ্রামটি কি করবে, ব্যবহারকারীর জন্য প্রকাশ করবে, এটাকে বলা হয় রিলিজ। তাহলে আমরা প্রথমে দেখলাম প্রবলেম সলভিং। প্রবলেম সলভ করার পর প্রবলেম সলভের জন্য আমাদের ভাবতে হবে, হ্যাঁ। এরপরে ওই ভাবনা অনুযায়ী আমরা একটা অ্যালগরিদম, স্টেপ বাই স্টেপ ইনস্ট্রাকশন দিয়ে আমরা একটা অ্যালগরিদম করবো। এরপরে ফ্লো স্টার্ট করবো ডায়াগ্রামের মাধ্যমে, যাতে বোঝাটা সহজ সহজ। এরপরে কোডিং করবো। তাহলে কোডিংটা আমরা একটু দেখবো। কোডিং করার জন্য কিছু এডিটর আছে, আর এই প্রোগ্রামের জন্য কোড ব্লকস আছে, তারপর বিএস কোড আছে। অনলাইনে গিয়ে যদি আমরা করতে চাই ডাব্লিউ3এস খুলেও আমরা করতে পারবো। আমরা যদি ডাব্লিউ3এস কোডটা করে নিই, যেহেতু আমার এখানে এখনো এই কোড ব্লকসটা ভালো মতো কাজ করতেছে না, আমরা পেতে যাব। তাহলে এই কোডটা করার জন্য আমরা একটা কোডটা কিভাবে কিরকম হবে, হ্যাঁ, এটা লিখে নিই, তারপর আমি কোডটা করবো, ঠিক আছে? এই পাশে আমরা কোডটা লিখবো, আপনারা রান করে দেখবো এটা ঠিকভাবে কাজ করতেছে, ঠিক আছে? দুটি সংখ্যার, জাস্ট দুটি সংখ্যার যোগফলের একটা করলে,
সি প্রোগ্রাম, কিসের সি প্রোগ্রাম? এটা দুই সংখ্যার যোগফলের সি প্রোগ্রাম। এই দুটি সংখ্যার যোগফল নির্ণয় সি। আমরা লিখে দিই দুটি সংখ্যার যোগফল বের করো। তাহলে আমরা করে লিখব হ্যাশ ইনক্লুড। একদম সিম্পল করে, এগুলো পরীক্ষায় আসবে না আশা করি। তো আমরা বেসিকটা স্ট্রং করার জন্য এগুলো আমরা করবো। তারপর আমরা লাইব্রেরি হেডার ফাইলটা লিখলাম, মেইন ফাংশন লিখবো ইন্ট, লিখলাম হচ্ছে ইন্টিজার ভ্যালুর জন্য ইন্ট মেইন ফাংশনের পরে প্যারেনথেসিস দেব, তারপর কার্লি ব্রেসেসের ভিতরে বাকি সব কাহিনী সব হবে। কার্লি ব্রেসেসের ভিতর কি হবে, আমরা প্রথমে দুটো ইনপুট নিলাম, এই ইনপুট গুলোর জন্য ইন্টিজার ভ্যালু নিব, ইন্ট নাম্বার যে ইন্ট এ বি ভেরিয়েবল আমরা নিব, এখানে তিনটা এ বি এবং সামে তিনটা ভেরিয়েবল, এগুলো পরিবর্তন হতে পারে, এ বি সাপেক্ষে সামটা পরিবর্তন হবে, এগুলো ভেরিয়েবল। এরপর আমরা কি করব, প্রিন্ট করব, দুইটা ইন্টিজার ভ্যালু প্রিন্ট করব। আমরা চাইলে এখানে a ইকুয়াল সামথিং দিতে পারি, b ইকুয়াল সামথিং যা দিতে পারি। যেমন আমরা যদি লিখে দিই a ইকুয়াল 10, b ইকুয়াল 5, এভাবে লিখে দিতে পারি, কোনো সমস্যা নেই। কিন্তু স্টেটমেন্টের শেষে সেমিকোলনটা দিতে হবে মাস্ট, যেহেতু জায়গা কম ওই জন্য একটু আমি করতে চাই আর কি। তাহলে লিখলাম প্রিন্ট এর মধ্যে আমরা লিখবো ইন্টিজার টু এন্টার টু ইন্টিজার। আমরা যদি এইগুলো না দিই তাহলে এন্টার করে, অর্থাৎ ইন্টিজার ভ্যালুগুলো আমরা এটা বাদ দিই, তাহলে বুঝতে পারি। বাকিটা না দিলে সমস্যা নাই। এদিকে দেখি প্রিন্ট এফ, তাহলে ইন্টিজার ভ্যালুগুলোকে আমরা কি করব, ইনপুট দিব, তারপর সামটা বেরোবে এন্টার। যেমন আমরা ক্যালকুলেটরে 10 বা 5 যোগ 2 দিলাম 7 বেরোইলো, সেইভাবে এখানে ক্যালকুলেটর যে প্রোগ্রামটা এইখানে সেই প্রোগ্রাম দিয়ে করো, এখানে সার্কিটের মধ্যে প্রোগ্রামটা করে দিলে ওই অনুযায়ী এটা কাজ করে। টু ইন্টিজার, ঠিক আছে। তো এরপরে ডাবল কোটেশন দিয়ে শেষ করে দিলাম, দিয়ে সেমিকোলন দিই। এরপরে স্ক্যান করতে হবে, যে দুইটা সংখ্যা স্ক্যান করব, স্ক্যান করার জন্য ইনপুট নেওয়ার জন্য স্ক্যান করতে হবে, এই দুটো সংখ্যাকে আমরা স্ক্যান করব। এই দুটো কি ইন্টিজার না? ইন্টিজারের জন্য একটা ডাটা টাইপ থাকে, আমি এদিকে দিই ডেটা, আমার এইখানে আছে, আমি সরি ফরম্যাট স্পেসিফায়ার বলে, ইন্টিজারের জন্য ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্টেজ ডি দেখলাম ফর ইন্টিজারের জন্য %d, আর ফ্লোয়েট মানে দশমিক সংখ্যার জন্য %f, ক্যারেক্টারের জন্য %c, স্ট্রিং এর জন্য %s থাকে। ওকে, ঠিক আছে। তাহলে আমরা স্ক্যান দিয়ে %d নিব, কেন? ইন্টিজার ভ্যালুর জন্য আমরা %d নিব, %d। তাহলে ইনপুট কয়টা নিব? আমরা দুইটা নিব, দুইটা দিতে হবে। তারপরে কোটেশন দিয়ে ডাবল কোটেশন দিয়ে শেষ করে তারপর কমা দিতে হবে। এরপরে আমরা এই যে ইন্টিজার ভ্যালু বলে অ্যাসাইন করব, এই জন্য আমাদের অ্যাড্রেস করে দিতে হবে, তাহলে এই ডকুমেন্টটা দিয়ে এ আর বি, ঠিক আছে। এরপরে কোলন দিয়ে শেষ করে দেব। ওকে, তাহলে আমরা কি করবোটা কি, এখানে আমরা একটা প্রসেস করবো না, প্রসেস সাম প্লাস এই যে প্রসেসিংটা এখানে লিখবো এ প্লাস বি, এটা হচ্ছে আমাদের লিখতে পারি জায়গায় জায়গাতে কম। এরপর লিখবো হচ্ছে পার্সেন্টেজ, এরপর আমরা লিখবো প্রিন্ট এফ দিয়ে। আমরা এইটা দুইটার আউটপুটটা চাইবো না, এই দুইটা আউটপুট বের করার জন্য আমাদের এখানে লিখে দিব প্রিন্ট এফ সাম অফ টু ইন্টিজার, এখানে লিখতে পারি, আমরা যে কোনো কিছু লিখতে পারি, সাম অফ টু ইন্টিজার নাম্বার টু ইন্টিজার।
তো এরপর ইকুয়াল দিয়ে ইকুয়াল সাইন দিয়ে দিতে পারি, এটা ইকুয়াল সাইন দিয়ে পার্সেন্টেজ টি, এটা কেন দিলাম, এই সামটাও ইন্টিজার হবে যেটা যেহেতু ইন্টিজার, তাহলে এই যে একটা এন দিলাম, এই এনটা হচ্ছে নিউ লাইনের জন্য, এই এনটা নিউ লাইনের জন্য, এটা নিউ লাইন। ব্যাকস্ল্যাশ দিয়ে এন দিতে হয়। এরপর ডাবল কোটেশন শেষ করে এ এবং বি আমরা এখানে নিব, সামটাও নিতে হবে, অথবা শুধু সাম নিলেই হয়ে যায় এখানে, এইটা দরকার নাই, জাস্ট সামটা নিলে আমরা আউটপুটটা পেয়ে যাব। এরপরে লিখতে হবে প্রোগ্রামটা শেষ ঘোষণা করার জন্য, সাকসেসফুল ঘোষণা করার জন্য রিটার্ন 0 দিতে হবে, রিটার্ন প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করার জন্য। এরপর লাস্ট লাইনে দিতে হবে সেমিকোলন দিতে হবে, বসবেন রিটার্ন 0, এরপর তারপরে কার্লি ব্রেসেস দিয়ে শেষ করে দিতে হবে। এটা হচ্ছে একটা প্রোগ্রাম। তাহলে আজকে এতটুকুই রাখি, পরবর্তীতে এটা কেমনে কোড খোলা, কেমনে ওই নোটপ্যাড বা কোড ব্লক বেস করতে আমরা এডিটর দিয়ে কোড এডিটর দিয়ে আমরা দেখবো আসলে কাহিনীগুলো। আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম। ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করে দাও বন্ধুদের মাঝে।